গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মুহাম্মদ সাইফের উপন্যাস চন্দ্রিলা। পড়ছি এর চতুর্থ পর্ব। এবারের ২০২৫ সালের বইমেলায় মুহাম্মদ সাইফের একটি নতুন বই প্রকাশিত হয়েছে। বইটির নাম জল ও জলজ। আপনারা চাইলে বইমেলার শিকড় প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে পারেন। শিকড় প্রকাশনীর স্টল নাম্বার ১২১, ২২, ২৩ এবং ১২৪, অথবা অনলাইনে রকমারি.com-এ অর্ডার করতে পারেন লেখকের যে কোনো বই। রকমারি.com-এর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে বইটি অর্ডার করতে পারেন। চলে যাচ্ছি উপন্যাসে। রাত ১১টার দিকে আজাদের মোবাইল বেজে উঠল। আজাদ শুয়েছিল তার বিছানায়। সে ফোনের স্ক্রিনে দেখল মিতুর নাম। আজাদ ফোন রিসিভ করতেই কথা শুরু করল মিতু। এবারও মিতু প্রথমে হ্যালো বলল না। এটা তার একটা বিশেষ ধরন। সে কখনোই হ্যালো বলে না, সরাসরি কথা শুরু করে। পানির ট্যাপ অন করলেই যেমন কলকল করে পানি পড়া শুরু হয়, তেমনি মিতুর ফোন কেউ রিসিভ করলেই মিতু কলকল করে কথা বলা শুরু করে। স্যার, মিরাকলের বাংলা প্রতিশব্দ কি? আজাদ উত্তর দিল, অলৌকিক ঘটনা। আপনি কি মিরাকলের সংজ্ঞা জানেন স্যার? আইনস্টাইন বলেছেন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমই হচ্ছে মিরাকল। স্যার, আইনস্টাইন কি মিরাকলে বিশ্বাস করতেন? হ্যাঁ, করতেন। তিনি একবার বলেছিলেন মানুষ দুইভাবে পৃথিবীকে দেখতে পারে। এক, মিরাকল বলে পৃথিবীতে কিছু নেই। দুই, পৃথিবীর সব কিছুই মিরাকল। কেন মিতু, তুমি কি মিরাকল দেখেছ নাকি? জি স্যার, দেখেছি। আজ সারাদিন আমার মনটা খুব খারাপ। এখন ঘুমও আসছে না। আপনি কি মন ভালো করার উপায় জানেন? হ্যাঁ, জানি। বিশেষ পদ্ধতিতে মেডিটেশন করলে মন ভালো হয়। কি পদ্ধতি আমাকে বলবেন প্লিজ? আজ আমার মনটা সত্যিই অস্থির। সেই পদ্ধতিটা বলার আগে তোমার একটা ইনফরমেশন জানা দরকার। কি ইনফরমেশন স্যার? আমাদের হার্টবিট মায়ের পেটে থাকা অবস্থায় শুরু হয়, এটা নিশ্চয়ই জানো। জানি স্যার, কিন্তু আমাদের প্রথম হার্টবিটটা কিভাবে শুরু হয় সেটা কি জানো? না স্যার, জানি না। সেটা পৃথিবীর কেউই জানে না। অনেক কার্ডিওলজিস্টের মতে মানুষের হার্ট পুরোপুরি তৈরি হবার আগেই তার বিট শুরু হয়। তাদের ধারণা হার্ট নামক মাংসপেশিটার প্রথম বিটের জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তির উৎস আমাদের শরীরের বাইরে, অর্থাৎ আমাদের শরীরের বাইরের কোনো এক রহস্যময় শক্তির কারণে আমাদের হার্টবিট শুরু হয়, জীবন শুরু হয়। বুঝতে পারছো? পারছি স্যার। এবার চোখ বন্ধ করো। মাথার ভেতরের সমস্ত চিন্তা বের করে ফেলো। একদম ফাঁকা করে ফেলো মাথাটা। তোমার সব মনোযোগ দাও হার্টের উপর। শুধু হার্টবিট শোনো। অনুভব করো তোমার নিঃশ্বাসের ওঠানামা। কোনো এক সীমাহীন শক্তির উৎস থেকে নিঃশ্বাস নিচ্ছ তুমি। আবার সেই নিঃশ্বাস হারিয়ে যাচ্ছে শক্তির উৎসে। সেই শক্তিকে দেখা যায় না, ধরা যায় না, কেবল অনুভব করা যায়। নিঃশ্বাস নিতে নিতে তোমার নিঃশ্বাসের আসা যাওয়া দেখার চেষ্টা করো। দেখতে পাচ্ছ? মনে হয় পাচ্ছি। এবার ছাদে যাও। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নাও আর প্রথম হার্টবিটটা শোনার চেষ্টা করো। মন ভালো হবে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। প্রায় ঘণ্টাখানেক পর SMS পাঠালো মিতু। সে লিখেছে, স্যার, মন ভালো হয়েছে কিনা বুঝতে পারছি না, তবে বাবার বকা খেয়েছি, অসময়ে ছাদে গিয়েছিলাম তো তাই। পরদিন রাতে ঠিক একই সময় মিতু আবার ফোন দিল আজাদকে। কি করছেন স্যার? পানির ওপর শুয়ে আছি। স্যার, আপনি কি নৌকায়? না, আমার খাটের উপর তোশক, তার উপর আমি, আমার উপর বেডশিটের চাদর। তাহলে পানির উপর শুয়ে আছেন বললেন কেন? কারণ আমার তোশকটা পানির তোশক। পানির তোশক মানে? এটা একটা বিশেষ ধরনের তোশক। অনলাইনে ইবে থেকে কিনেছি। তোশকটা আসলে বাতাস দিয়ে ফুলানোর প্লাস্টিকের তোশক। আমি রিকশার মিস্ত্রি ডেকে সেই তোশকে পানি ঢোকাবার ব্যবস্থা করেছি। গরমকালে ঠান্ডা পানি দিই আর শীতকালে হালকা গরম পানি। পানিতে কেন ঘুমান স্যার? উৎসের সাথে যোগাযোগ স্থাপন করতে। বুঝলাম না স্যার, ব্যাখ্যা করেন। তুমি চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস পড়নি? না, ডারউইনের মতে পৃথিবীতে প্রাণের শুরু হয়েছে পানি থেকে, তাই পানিতে ঘুমাই। প্রাণের উৎসের সাথে এক ধরনের যোগাযোগ তৈরি হয়। ভালো ঘুম হয় স্যার? খুব ভালো ঘুম হয়। অদ্ভুত একটা স্বপ্নও দেখি প্রায়। কি স্বপ্ন? দেখি আমার টেলিফোনে রিং হচ্ছে,
আমি ফোন রিসিভ করলে অপরিচিত একটা কণ্ঠ কথা বলে আমার সাথে। বলে, আজ তোর জীবনের শেষ দিন, দিনটাকে তুই তোর ইচ্ছে মতো উপভোগ কর। তারপর লাইনটা কেটে যায়। আমারও আর ঘুম আসে না। আমি ভাবি, সত্যি যদি আজকের দিনটা আমার জীবনের শেষ দিন হয়, তাহলে আমি কিভাবে দিনটা কাটাবো? দুঃখ করে দিনটা পার করব, নাকি যতটা সম্ভব দিনটা উপভোগ করার চেষ্টা করব? আমার সকল চিন্তার সারাংশ দাঁড়ায় দিনটা আমি উপভোগ করব। কিন্তু কিভাবে, আমি ঠিক বুঝতে পারি না। সারাদিন আমি চেষ্টা করি দিনটা উপভোগ করার। বন্ধুদের সাথে আড্ডা দিই, ভালো রেস্টুরেন্টে বসে খাবার খাই, ইচ্ছামতো ঘুরে বেড়াই, বই পড়ি, সিনেমা দেখি, ইত্যাদি ইত্যাদি। একসময় সন্ধ্যা নেমে আসে, দিনটাও শেষ হয়, তবে আমার মন ভরে না। আমার মনেই হয় না দিনটা আমি সত্যি উপভোগ করেছি। মনে হয় আজকের দিনটাও আমি পার করেছি অন্য সব দিনের মতো, বিশেষ কিছুই করতে পারিনি। ভাবতে ভাবতে রাত নেমে আসে, আমিও ঘুমিয়ে পড়ি। কিছুদিন পর আবার দেখি স্বপ্নটা, আবার একই অবস্থা হয়। আমি বিশেষ কিছুই করতে পারি না। তুমি কি জানো মিতু, আমার কি করা উচিত? জীবনের শেষ দিনটা কিভাবে কাটানো উচিত? জানি স্যার। জানো? বলো তো আমার কি করা উচিত? আপনার আমাদের বাসায় দাওয়াত খেতে আসা উচিত। মা আপনাকে কাল রাতে দাওয়াত দিয়েছেন। তিনি আমার অফিসের স্যারকে দেখতে চান। আপনি আমাদের খাবার টেবিলে বসবেন, আর আমি আপনার প্লেটে খাবার তুলে দেব। আমার ধারণা আপনি ব্যাপারটা খুব উপভোগ করবেন। মিতুর কথাগুলো আজাদ কেন জানি পছন্দ করল না। হঠাৎ করেই যেন বদলে গেল আজাদের কণ্ঠস্বর। সে বলল, মিতু, আমাদের কোম্পানি তোমাকে মোবাইলটা দিয়েছে অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য। জরুরি কোনো অফিসিয়াল দরকার ছাড়া আমাকে আর ফোন করবা না। ঠিক আছে স্যার, করব না। কাল রাতে দাওয়াত খেতে আসছেন তো? আমি কোনো দাওয়াতে যাই না মিতু। গুড নাইট। মিতু তার টেপ রেকর্ডার অন করে বসে আছে ফয়েজ আহমেদের মুখোমুখি। তিনি আজও মিতুর আপ্যায়নে কোনো ত্রুটি করেননি। বলুন স্যার, গল্পটা বলুন। আম্মাজি, আমার শরীরের এই পাতাগুলো আমার কৃতকর্মের পুরস্কার। আমি আজ থেকে ২৭ বছর আগে একটা খুন করেছিলাম। মিতু চমকে উঠল ফয়েজ আহমেদের কথা শুনে। লোকটা হাসতে হাসতে বলছে, ২৭ বছর আগে আমি একটা খুন করেছিলাম। কি আম্মাজি, অবাক হচ্ছ? ভাবছ খুনের মতো একটা ব্যাপার আমি এত অবলীলায় কিভাবে বলছি? কেন আমার চেহারায় অপরাধবোধের কোনো চিহ্নই নেই? কারণ খুনটার জন্যে আমি এক ফোঁটা অনুতপ্ত না। তবে আমি আমার অন্য অনেক অপকর্মের জন্যে খুবই অনুতপ্ত। কিছু মনে করবেন না স্যার, খুনটার জন্যে আপনার কোনো বিচার হয়নি, ঠিক না? ঠিক আম্মাজি, আমি সব টাকা আর ক্ষমতা দিয়ে দাফন করতে পেরেছিলাম। হঠাৎ মিতু বলল, আমি কি আপনার ওয়াশরুমটা একটু ব্যবহার করতে পারি? অবশ্যই পারো আম্মাজি, যাও, ওই পূর্ব দিকের কোণায়। বেশ অনেকক্ষণ পর ফিরল মিতু। আম্মাজি, তুমি একটা বিশেষ কারণে ওয়াশরুমে গিয়েছিলে, কারণটা আমি জানতে পারি? হ্যাঁ পারেন। আপনার উপর আমার প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আপনি একজন স্বঘোষিত খুনি। টাকা আর ক্ষমতার কারণে আপনার কোনো শাস্তি হয়নি। আপনার গল্প আমার এখন আর শুনতে ইচ্ছা করছে না, কিন্তু বাধ্য হয়ে শুনছি, চাকরি বাঁচাতে শুনছি। ফয়েজ আহমেদ একটু বিচলিত হলেন না মিতুর কথায়। তিনি নির্লিপ্ত কণ্ঠে বললেন, কি অবাক ব্যাপার দেখো আম্মাজি, আমরা একটা খুনের খুনিকে ঘৃণা করি, অথচ লক্ষ লক্ষ খুনের খুনিদের হিরো বানাই, টেলিভিশনে সম্মান দেখাই। আমি পলিটিশিয়ানদের কথা বলছি, ধনী দেশগুলোর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের কথা বলছি। বুঝতে পারছো আম্মাজি? প্লিজ মিস্টার আহমেদ, আপনি আপনার গল্প বলুন। খুন করাটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন না। আমার গল্পের শুরু আমার কিশোর বয়স থেকে। আমাদের বাড়ি ছিল যশোর জেলার কচুয়া গ্রামে। রূপদিয়া বাজার থেকে ৩ মাইল পায়ে হাঁটা মাটির রাস্তা। তবে বর্ষাকালে এই ৩ মাইল দূরত্বটা ৬ মাইল হয়ে যেত রাস্তার কাদার কারণে। এঁটেল মাটির কাদা, হাঁটু পর্যন্ত ডুবে যেত সেই কাদায়। একবার কাদায় পা ডুবে গেলে আর পা উঠানো যায় না, পা দুটো যেন জড়িয়ে ধরে এঁটেল মাটি। আমি তখন রূপদিয়া হাই স্কুলে পড়তাম। বর্ষাকালে প্রতিদিন আমি কাদা ভেঙে স্কুলে যেতাম। একদিনও স্কুল ফাঁকি দিতাম না।
পড়ালেখার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল আমার। আমি প্রতি বছর ক্লাসে প্রথম হতাম। ম্যাট্রিক পরীক্ষায় আমাদের স্কুল থেকে একমাত্র আমিই প্রথম বিভাগ পেয়েছিলাম, সাথে 3টা লেটার। লেটার মানে জানো তো আম্মাজি? জানি স্যার, কোনো বিষয়ে 80% মার্ক পেলে সেটাকে লেটার বলা হতো। ঠিক তাই, কিন্তু আমি ম্যাট্রিক পাশ করার পর আমার বাবা ঠিক করলেন আমাকে তিনি আর পড়াবেন না। ওনার মতে আমার পড়ালেখা যথেষ্ট হয়েছে, আর দরকার নেই। আমরা ছিলাম কচুয়া গ্রামের সবচেয়ে ধনী পরিবার। বছরে প্রায় 200 মণ ধান হতো আমাদের, সাথে সবজি তরকারি তো ছিলই। আমরা ছিলাম 8 ভাই বোন। 8 ভাই বোনের মধ্যে আমি একমাত্র স্কুলে গিয়েছিলাম। এর কারণ আমার বাবা ছিলেন প্রচণ্ড কৃপণ। পড়ালেখা তার কাছে সময়ের অপচয়। তার সময়ের সূচয় হল ফসলের ক্ষেতে কামলা দেওয়া। সূচয় শব্দটা কি নতুন বানালেন স্যার? কেন, সূচয় অভিধানে নেই? জানি না স্যার, সরি স্যার, আপনার গল্পে বাধা দিলাম। বলুন স্যার, গল্প বলুন। আমাজি, কথাটা যেন মনে থাকে। আমি গল্প বলার সময় অতীতে বাস করি। চোখের সামনে দেখতে পাই প্রতিটি দৃশ্য। কেউ তখন আমাকে বাধা দিলে খুব বিরক্ত লাগে। আমি তোমাদের কোম্পানিকে 10 লক্ষ টাকা দিয়েছি আমার গল্প শোনার জন্যে। তোমার সময় আমি কিনে নিয়েছি। চুপচাপ বসে গল্প শুনবা, একদম বিরক্ত করবা না। সরি স্যার। হ্যাঁ, কি যেন বলছিলাম? আপনার বাবা খুব কৃপণ ছিলেন। আজ আর কথা বলতে ইচ্ছা করছে না। যাও, তুমি যাও। সরি স্যার, আমি সত্যি খুব দুঃখিত। আপনাকে আর গল্প বলার সময় বিরক্ত করব না, প্রমিস। তুমি এখন যাও আম্মাজি। আবার কবে আসবো স্যার? আমার সেক্রেটারির সাথে কথা বলে নিও। মিতু সোফা থেকে ওঠার আগেই ফয়েজ আহমেদ তার ইলেকট্রিক হুইল চেয়ারের সুইচ টিপে চলে গেলেন অন্যদিকে। মিতু বেশ খানিকটা মন খারাপ করেই বের হলো ফয়েজ আহমেদের বাড়ি থেকে। গেল রমনা পার্কে। পার্কে তার কোনো কাজ নেই, তবুও গেল। আজাদকে পার্কে দেখবে, এটা মিতুর মাথায় আসেনি। আজাদ সাধারণত এই সময় পার্কে আসে না। আজাদকে দেখে মিতু বলল, স্যার, আপনার পাশে একটু বসি। বসো মিতু, বসো। আপনার সাথে একটু অফিসিয়াল আলাপ করতে পারি? অবশ্যই পারো, বলো কি বলতে চাও। আমি দ্য গ্রেভম্যান সিনেমাটা কাল দেখেছি। আপনি গল্পটার সাথে বেশ কিছু ড্রামা যোগ করেছেন। ফারুক ভাইয়ের কাছ থেকে আমি মূল গল্পটা শুনেছি। সেখানে ছিল নিতাই হাসপাতালের মর্গে কাজ করত। একদিন তার কাছে তার গ্রামের একজন লোক ছুটে আসে। লোকটা বলে তাদের গ্রামে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে তাদের গ্রামে কয়েকজন মারাও গিয়েছে। নিতাই বাড়িতে যে জানতে পারে তার ছেলে আর বউ মারা গিয়েছে সেই যুদ্ধে। আর আপনি সিনেমায় দেখিয়েছেন নিতাই মর্গের টেবিলে লাশ কাটাছেঁড়া করছে। হঠাৎ তার টেবিলে পুলিশ চাটায় মোড়ানো 2টো লাশ রাখল। নিতাই চাটাই খুলে দেখল লাশ দুটো তার বউ আর ছেলে। নিতাই তখন মাথা ঘুরে পড়ে গেল। এটা কেন করলেন? গল্পটাকে আরও ড্রামেটিক করার জন্য। কিন্তু তাতে গল্পটা তার সত্যতা হারালো। সত্য গল্পের কি দরকার মিতু? মিতু বলল, গল্প সত্যের যত কাছাকাছি হবে সে ততটাই জীবন ঘনিষ্ঠ হবে। মিতু, রোদ আর জ্যোৎস্নার মধ্যে কি পার্থক্য তুমি কি জানো? অবশ্যই জানি। রোদ হলো সূর্যের আলো আর জ্যোৎস্না চাঁদের আলো। আসলে কি তাই? চাঁদের কি আলো আছে? জ্যোৎস্না হচ্ছে চাঁদের প্রতিফলিত সূর্যের আলো, অর্থাৎ জ্যোৎস্নাও আসলে রোদ। তবে তাতে রোদের তীব্রতা নেই। আমরা দর্শকদের জ্যোৎস্না দেখাতে চাই, রোদ না। একটা মানুষ সারাদিন সত্য ঘটনার মুখোমুখি হয়, রোদে পড়ে। সে যখন সিনেমা কিংবা টিভি স্ক্রিনের সামনে বসে তখন আমরা তাকে আর রোদে পোড়াতে চাই না। সেই কারণে আমরা গল্পে ড্রামা যোগ করি। ড্রামা হচ্ছে একটা গল্পে কিছু অতিরিক্ত টুইস্ট বা টার্ন। এই টুইস্ট বা টার্নের কারণেই রোদ জ্যোৎস্না হয়ে ওঠে। তার মানে স্যার, আপনি বলতে চাচ্ছেন গল্পের উদ্দেশ্য শুধুই বিনোদন? না, গল্পের অনেক উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বিনোদন। তবে প্রধান উদ্দেশ্য মানুষের কাছে একটা মেসেজ পাঠানো, একটা বার্তা পৌঁছে দেওয়া। তুমি যখন কোনো গল্প লিখবা তখন মনে করবা পৃথিবীতে তো অনেক গল্প আছে, আমার আবার নতুন করে গল্প লেখার কি দরকার। তুমি যদি নিজেকে সন্তুষ্ট করতে পারো, তোমার যদি মনে হয় আমার গল্প কিছুটা হলেও মানুষের ভাবনার জগৎকে নাড়া দেবে, মানুষকে চিন্তার রাস্তা দেখাবে, তাহলেই তোমার গল্পটা লেখা উচিত, অন্যথায় না। আমরা গ্রেভম্যান সিনেমায় যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে
প্রকৃতি পৃথিবী তৈরি করেছে, বর্ডার তৈরি করেনি। পৃথিবীতে বর্ডারের পরিমাণ যত বাড়বে, সমগ্র মানবতা তত ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়বে। আমরা সিনেমাতে দেখিয়েছি নিতাইয়ের বউ এবং ছেলের খুনের জন্য ব্যক্তিগতভাবে একজন বিডিআর কিংবা বিএসএফ সদস্য দায়ী না। দায়ী হচ্ছে দুটো রাষ্ট্র, একটা বর্ডার। আমরা বর্ডারের বিরুদ্ধে কথা বলেছি। আমরা দেখিয়েছি দুটো রাষ্ট্রের রাজনীতি এই ক্ষেত্রে তার নাগরিকদের রক্ষা না করে বর্ডারকে রক্ষা করছে। পৃথিবীতে যতদিন বর্ডার থাকবে ততদিন কোনো না কোনোভাবে শরণার্থী তৈরি হবে, হবেই হবে। কিন্তু স্যার, বর্ডার ছাড়া কি পৃথিবী সম্ভব? একদিন হয়তো সম্ভব হবে। ইউরোপের দিকেই দেখো, মধ্যযুগে ইউরোপ ছিল সবচেয়ে বেশি বিভক্ত এক ভূখণ্ড, যুদ্ধে জর্জরিত একটা এলাকা। পৃথিবীর সবচেয়ে বেশি বর্ডার বহুল মহাদেশ হচ্ছে ইউরোপ। এখন তারা সংঘাতের বদলে সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। গঠিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মানুষ ভিসা পাসপোর্ট ছাড়াই যেতে পারছে এক দেশ থেকে অন্য দেশে। একদিন হয়তো সারা পৃথিবীতেই এ ব্যবস্থা চালু হবে। গল্প লেখার সময় আরও একটা কথা মনে রাখবা মিতু, একটা গল্প তখনই সার্থক হয় যখন সে লেখকের মনের গভীর থেকে জন্ম নিয়ে পাঠকের মনের গভীরে হারিয়ে যায়। মিতু এতক্ষণ আজাদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিল বটে, কিন্তু আজাদের চোখের দিকে তাকিয়ে সে ভাবছিল অন্য কথা। মিতু যেদিন আজাদকে প্রথম দেখেছিল সেদিনই আজাদের প্রতি ভালো লাগার একটা বীজ তার মনের ক্ষেতে এসে পড়েছিল। কারণ মিতু এতদিন যত পুরুষ দেখেছে তার আশপাশে, তাদের প্রায় সবার চোখেই ছিল লালসা। লালসার চশমায় তারা সবাই কেবল মিতুর রূপ দেখে, মিতুকে দেখে না। আজাদই মিতুর দেখা প্রথম পুরুষ যার চোখে মিতু লালসার বদলে দেখেছেন নির্লিপ্ততা। আজাদি মিতুর দেখা প্রথম পুরুষ যে মিতুর রূপকে না দেখে মিতুকে দেখেছে। এরপর গত হয়েছে অনেক পল, অনেক প্রহর। মিতু শুনেছে আজাদের বলা অনেক কথা। আজাদের মুখ থেকে নির্গত কথার বহরে মিতু দেখেছে আজাদের চিন্তার সৌন্দর্য, অন্য সবার চেয়ে আলাদা সেই চিন্তার রং। আস্তে আস্তে আজাদের প্রতি মিতুর ভালো লাগার বীজে পড়েছে মৌসুমি বৃষ্টি, বসন্তের খোলা বাতাস, গ্রীষ্মের উত্তাপ। বীজটা এখন লকলকে চারা গাছ। মিতুর ভালোবাসার চারা গাছটা অতি দ্রুত গতিতে বাড়ছে। তাকে আর গোপন রাখতে পারছে না মিতু। সে প্রতিনিয়ত ডালপালা মেলে বাইরে বেরিয়ে আসতে চায়। মিতু তাই এবার আজাদকে অস্পষ্টভাবে বোঝাতে চাইল তার ভালো লাগার কথা। মিতু বলল, স্যার, কাল রাতে আমাদের বাসায় দাওয়াত খেতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজাদ অবাক হলো মিতুর কথায়। আমি কখন তোমাদের বাসায় গেলাম? এসেছিলেন স্যার, এসেছিলেন। আপনি সারা রাত ছিলেন আমাদের বাসায়। রাতে খাওয়ার টেবিলে আপনি আমার পাশের চেয়ারে ছিলেন। আমি আপনার প্লেটে খাবার তুলে দিচ্ছিলাম। মা বলছিল, কিরে মিতু, তুই খালি প্লেটে ভাত তরকারি কেন রাখছিস? আমি ধমক দিয়েছিলাম মাকে, বলেছিলাম আমি 2 প্লেটে খাবো, তোমার কোনো অসুবিধা আছে? সেই প্লেটটা ছিল আপনার। আপনি আসেননি আমাদের বাড়ি, কিন্তু আপনি আমার সাথেই ছিলেন, সারা রাত ছিলেন। আজাদ বেশ গম্ভীর কণ্ঠে মিতুকে বলল, মিতু, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। মিতু আজাদের কথা শেষ না হতেই বলল, তাহলে জানান, আমি জানতে চাই স্যার। মিতু, তুমি তোমার আচরণ সংযত করো। আমি চাই আমাদের সম্পর্কটা অফিসিয়ালি থাকুক। আজাদের এই কথায় মিতু এক ঝটকায় উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে। আজাদকে তর্জনী দেখিয়ে বলল, আপনি আপনার আচরণ সংযত করেন? এত সুন্দর করে আপনি কথা বলেন কেন আমার সাথে? আপনার সব কথা ঝড়ো বাতাসের মতো ধাক্কা দেয় আমার কানের পর্দায়। আমাকে সে উড়িয়ে নিয়ে যায়। আমি কি করব? আমার ব্ল্যাক ডায়মন্ড পছন্দ। আমি কি করব? আমার কালো গোলাপ ভালো লাগে। আমি কি করব? আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার। এরপর মিতু বেরিয়ে গেল পাঠ থেকে। একবারও পেছন ফিরে তাকালো না সে। মিতু আজ 3য় দিন এসেছে ফয়েজ আহমেদের বাড়িতে। তিনি আজ বেশ ফুরফুরে মেজাজে আছেন বলেই মনে হচ্ছে। মিতু সুযোগটা হাতছাড়া করল না। স্যার, তাহলে আমরা এখন শুরু করি। ফয়েজ আহমেদ মিতুর দিকে তাকিয়ে একটু হাসলেন, তারপর শুরু করলেন তার গল্প। আমি মেট্রিক পাশ করার পর আমার বাবা সিদ্ধান্ত নিলেন আমার আর পড়ালেখা করার দরকার নেই। একটা ছেলের অন্তত নাম সই করতে কাগজে আঙুলের ছাপ লাগে না, কলম দিয়েই নাম সই করতে পারে। এতেই বাবা খুশি। বাবার মতে আমার এখন কলম ছেড়ে
লাঙল ধরার সময় এসেছে। আমি লাঙল ধরলে প্রতিদিন বাবার একটা কৃষাণ কম লাগবে। বছরে ৩৬৫টা কৃষাণ। এক একটি কৃষাণের দাম দিনে ২০ টাকা, সাথে ১ প্যাকেট আকিজ বিড়ি। আমাকে দিয়ে বাবার অনেক টাকা জমা হবে বছরে। টাকা জমানোটা ছিল বাবার নেশা, প্রয়োজন না। কিন্তু আমার মাথায় ছিল লেখাপড়া শেখার ভূত। যেভাবেই হোক আমি এমএ পাশ করবই, এটা আমি এবং আমার ভূত দুজনেরই দৃঢ় প্রত্যয়। আমার মাথার সেই ভূতটা আমাকে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করল। আমি যশোর সরকারি এমএ কলেজে আইসিতে ভর্তি হলাম। কলেজের পাশে বাবুর আলী নামে এক ভদ্রলোকের বাড়িতে উঠলাম লজিং মাস্টার হিসেবে। লজিং মাস্টার কি জিনিস জানো তো আম্মাজি? জি জানি স্যার। লজিং মাস্টার মানে জায়গির মাস্টার। বাবর আলী সাহেবের এক ছেলে এক মেয়ে। মেয়েটার নাম শান্তা আর ছেলেটার নাম শান্ত। শান্তা পড়ে ক্লাস 9-এ আর শান্ত ক্লাস 5-এ। আম্মাজি, তুমি কি শান্ত শব্দের অর্থ জানো? হ্যাঁ, শান্ত মানে জেন্টল, কথা শুনে সুবোধ, এইসব। আমিও তাই জানতাম আম্মাজি। কিন্তু বাবর আলী সাহেবের একমাত্র পুত্রকে দেখার পর আমার সেই ধারণা পাল্টে গিয়েছিল। শান্ত মানে যে এত বড় দুষ্ট, এত বড় বেয়াদব, তা আমার জানা ছিল না। একবার সে আমার শরবতের গ্লাসে পেশাব মিশিয়ে এনেছিল। তাকে অঙ্ক শেখাতে যেয়ে আমি আমার জানা অঙ্ক সব ভুলে যাচ্ছিলাম। আমি বহুবার ভেবেছিলাম এ লজিং ছেড়ে দিয়ে অন্য কোথাও যাব, কিন্তু পারিনি বাবর আলী সাহেব আর তার স্ত্রীর জন্যে। তারা আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। বাবর আলী সাহেব ছিলেন কোর্টের পেশকার এবং গানের শিক্ষক। যশোর উদীচী শিল্পী গোষ্ঠীতে প্রতিদিন বিকেলে গান শেখাতেন তিনি। বাবার গানের ক্লাসে শান্তাও যেত প্রতিদিন। অসাধারণ গানের গলা ছিল শান্তার। ওই বয়সেই যশোরের যে কোনো গানের অনুষ্ঠানে ডাক পড়ত তার। যশোর শহরের প্রায় সবাই এক নামে চিনত সানজিদা খাতুন শান্তাকে। শান্তাও আমাকে দেখত অন্য চোখে। আমি কোন চোখের কথা বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছ আম্মাজি। ক্লাস 9-এর একটা মেয়ে আইসি প্রথম বর্ষের একটা ছেলেকে যে চোখে দেখে, ওই বয়সের একটা মেয়ে তার পাশের যে কোনো সুদর্শন ছেলের প্রেমে পড়বে, এটাই স্বাভাবিক। শান্তার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমাকে প্রায় চিঠি দিত সে। তার চিঠি দেবার কৌশলটা ছিল একেবারে অন্যরকম, ইউনিক। আমি থাকতাম বাবর আলী সাহেবের বৈঠকখানায়। উঠান পার হয়ে বেশ বড় একটা ঘর। প্রতিদিন সকাল, দুপুর, রাতে আমার ঘরে আমার খাবার দিয়ে যেত শান্তা। মাঝে মধ্যে ভাতের মধ্যে আমি পেতাম প্লাস্টিকে মোড়ানো একটা চিঠি, আমাকে লেখা শান্তার চিঠি। কয়েক পাতার চিঠি। ভাতের মধ্যেও যে চিঠি আদান প্রদান করা যায়, সেটা শান্তা আমাকে শিখিয়েছিল। শান্তা কোনো কিছুই সংক্ষেপে বলতে পারত না। সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা দিত সে। কত যে উপমা রূপক ব্যবহার করত সে চিঠিতে, তা তোমাকে কি বলবো আম্মাজি। আমার চোখে এখনো পানি আসে সেসব চিঠির কথা মনে হলে। আমি তখন তার চিঠি পড়ে নিজেই লজ্জা পেতাম। ওর 10 ভাগের 1 ভাগও গুছিয়ে লেখার ক্ষমতা ছিল না আমার। শান্তার চিঠিতে না ছিল বানানের ভুল, না কোনো ব্যাকরণের ভুল। শান্তা তার শিল্পী সত্তার সমস্ত আবেগ খরচ করত আমার কাছে চিঠি লেখার কাজে। শান্তা খুব লাজুক ধরনের মেয়ে ছিল, কথাও বলতো কম। আমার কাছে কোনোদিন সে তার চিঠির উত্তর চাইত না। আমিও কোনোদিন তাকে কোনো চিঠি লিখিনি। শুধু তার চিঠি আমি পড়তাম বারবার। বাবর আলী সাহেবের বাসায় আমার কাজ ছিল শান্তা আর শান্তকে অঙ্ক এবং ইংরেজি পড়ানো। শান্তা ইংরেজিতে খুব দুর্বল ছিল। একদিন আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি শান্তাকে বললাম,
আমার কাছে ইংরেজিতে চিঠি লিখতে। তাকে বললাম, প্রথমে তুমি আমার কাছে বাংলা চিঠি লিখবা, তারপর ডিকশনারি এবং গ্রামার বই দেখে বাংলা চিঠিটার ইংরেজি অনুবাদ করবা। আমার কথা শুনে শান্তা প্রথমে খুব লজ্জা পেয়েছিল। তার প্রেমপত্রের ব্যাপারটা আমাদের দুজনের কাছেই ছিল ওপেন সিক্রেট। আমরা কেউ কোনোদিন ওই চিঠির কথা সরাসরি বলিনি। আমি যখন তাকে সরাসরি চিঠির কথা বলেছিলাম, তখন সে লজ্জায় লাল হয়ে উঠেছিল। কিন্তু সে আমার কথা শুনেছিল। বাংলার বদলে ইংরেজিতে চিঠি পাচ্ছিলাম আমি। তাতে আমারই ক্ষতি হয়েছিল। আগে শান্তার বাংলা চিঠি পেলে আমি যে আনন্দটা পেতাম, বারবার চিঠিটা পড়তাম, সেই খুশিটা হারালাম। ইংরেজি চিঠি পড়ে কোনো মজাই পেতাম না আমি। তবে লাভ হলো শান্তার, সে ইংরেজিতে খুব ভালো করতে লাগল। ফয়েজ আহমেদের গল্প শুনতে শুনতে মিতু আজও ভুল করল। তার গল্পে বাধা দিল মিতু। প্রশ্ন করল ফয়েজ আহমেদকে, বলল, একটা ব্যাপার খেয়াল করেছেন স্যার, আপনি সবার নাম ভুলে যান, অথচ শান্তা এবং তার পরিবারের কারো নামে আপনার ভুল হচ্ছে না। আজ ফয়েজ আহমেদ রাগ করলেন না মিতুর উপর, বরং একটু হাসলেন। তোমার নাম কি যেন বলেছিল আম্মাজি? মিতু। মিতু আম্মা, তুমি খুবই স্মার্ট, আই লাইক ইট। আম্মাজি, আমার গল্পটা যখন শেষ হবে তখন তুমি বুঝবা শান্তার নামটা কেন আমার মনে আছে। যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমি ওই একটা নামই জপ করি। এত গভীরে জপ করি যে পৃথিবীর অন্য কোনো নাম আমার আর মনে থাকে না। এরই মধ্যে ফয়েজ আহমেদকে দ্বিতীয়বার নতুন ড্রিঙ্কস দিয়ে গিয়েছে তার বাসার কাজের লোক। স্যার, আপনি দিনের বেলাতেও মদ পান করেন? আমি অ্যালকোহলিক আম্মাজি। মদ খেতে খেতে ঘুমিয়ে পড়ি, আবার মদ খেতেই ঘুম থেকে উঠি। বুঝলে আম্মাজি, প্রতিটি মানুষের বেঁচে থাকার একটা অবলম্বন লাগে। কারো অবলম্বন পরিবার, কারো ব্যস্ততা, কারো স্বপ্ন। আমার অবলম্বন অ্যালকোহল। যাক, আমার দিকে তোমার খেয়াল করার দরকার নেই, আমার গল্পের দিকে খেয়াল করো। কোন পর্যন্ত যেন বলেছিলাম আম্মাজি? শান্তা আপনাকে ইংরেজিতে চিঠি লিখত? হ্যাঁ, শান্তা আমাকে ইংরেজিতে চিঠি লিখত। কথাটা বলে নিজের মনে একটুখানি হাসলেন ফয়েজ আহমেদ। বললেন, প্রথম প্রথম তার ব্যাকরণ আর বানানে প্রচুর ভুল হতো। একটা চিঠিতে সে আমাকে লিখেছিল, ইউ আর দ্য স্প্রিং ফ্লাওয়ার অফ মাই লাইফ, অর্থাৎ তুমি আমার জীবনে বসন্তের ফুল। সে ফ্লাওয়ার বানান FLOWER না লিখে FLOUR লিখেছিল। FLOUR ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা। কথাগুলো বলে হো হো করে হাসতে লাগলেন ফয়েজ আহমেদ। তুমি আমার জীবনে বসন্তের ময়দা। মিতুও এখন হাসছে ফয়েজ আহমেদের সাথে। হঠাৎ যেন আচমকা একটা ব্রেক পড়ল ফয়েজ আহমেদের হাসিতে। হাসতে হাসতেই তার চোখ দুটো ভরে উঠেছে। 2 কোষ পানি ঝরে পড়ার জন্য ছটফট করছে তার 2 চোখে। এক স্মৃতির ঝড়ে নুয়ে পড়েছেন ফয়েজ আহমেদ। বেশ অনেকক্ষণ সময় লাগলো তার সোজা হয়ে দাঁড়াতে। ড্রিঙ্কসের গ্লাসে লম্বা একটা চুমুক দিয়ে ফয়েজ আহমেদ বললেন, দেখতে দেখতে আমি ISC পাশ করলাম। এবারও প্রথম বিভাগ পেলাম। ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার প্রিয় সাবজেক্ট ফিজিক্সে। আমি তখন হলে থাকতাম আর টিউশনি করে নিজের খরচ চালাতাম। প্রথম প্রথম শান্তার কথা খুব মনে হতো। গোপনে শান্তার এক চাচাতো ভাইয়ের ঠিকানায় চিঠিও লিখতাম তাকে। আস্তে আস্তে আমি ব্যস্ত হয়ে উঠলাম বিশ্ববিদ্যালয়ে। শান্তার কথা মনে করার সময়ও আমার কমতে লাগল। একসময় ব্যস্ত থেকে মহাব্যস্ত হলাম, তবে সেটা লেখাপড়ার কারণে না, রাজনীতির কারণে।
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নাম করার নেতা হলাম কিছুদিনের মধ্যেই। তখন আমার কি দাপট ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক। সারা দেশের মানুষ আমাকে চেনে। আমার বক্তৃতা বিবৃতি ছাপা হয় জাতীয় দৈনিকের প্রথম পাতায়। লড়াকু ছাত্রনেতা, ছাত্র সমাজের অহংকার, ছাত্রনেতা ফয়েজ আহমেদ। গোলাপের পাপড়ির মতো রঙিন বিশেষণ আমার নামের আগে পরে। আমার বক্তৃতার শব্দগুলো বিদ্যুৎ চমকানোর মতো করে চমকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে আমার সাথে, আমাকে নানান ধরনের সুপারিশ করতে বলে। তখন আমার একমাত্র কাজ ছিল গণতন্ত্রকে সংহত করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম আমি কোন ইয়ারে পড়ি। ফয়েজ আহমেদ আবারও অট্টহাসি দিলেন। আম্মাজি, তুমি কি জানো গণতন্ত্রকে সংহত করা কথাটার মানে কি? না স্যার, আমি জানি না। আমিও জানি না। হা 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 হা। আবারও হাসছেন ফয়েজ আহমেদ। তবে আমি জানতাম আখের সংহত করা মানে কি। আমাদের দলের অন্য সবাই যখন আখের গুছাচ্ছিল, আমি তখন আখের সাজাচ্ছিলাম। এমন কোনো ব্যবসার নাম তুমি বলতে পারবা না যার দুই একটা লাইসেন্স আমার কাছে ছিল না। ছাত্র অবস্থায় আমার গাড়ি বাড়ি সব হলো। একদিন আমি মধুর ক্যান্টিনে বসেছিলাম সাঙ্গপাঙ্গদের সাথে। হঠাৎ একটা মেয়ে আমাকে পিছন থেকে সালাম দিল। স্যার কেমন আছেন? আমি বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম তার দিকে। আমাকে চিনতে পারেননি স্যার? আমি শান্তা। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়ি, প্রথম বর্ষ। আমি 1 বছর ধরে আপনার সাথে কথা বলার চেষ্টা করছি, আজ সফল হলাম। শান্তা, তুমি? আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি। তুমি অনেক স্লিম হয়েছ। তুমি এত সুন্দর কিভাবে হলে? ইউ আর দ্য স্প্রিং ফ্লাওয়ার অফ মাই লাইফ। আপনার এখনো মনে আছে স্যার? আমার কথায় সেদিন বেশ খানিকটা লজ্জা পেয়েছিল শান্তা। আম্মাজি, শান্তার বিশ্ববিদ্যালয় জীবনের ছবি দেখবা? জি, দেখব স্যার। মিতুর সত্যিই শান্তার ছবি দেখতে খুব ইচ্ছা করছে। ফয়েজ আহমেদ তার ইলেকট্রিক হুইল চেয়ারে অন্য একটা ঘরে গেলেন। কয়েকটা অ্যালবাম এনে মিতুর হাতে দিলেন। মিতু মুগ্ধ চোখে দেখছে শান্তার ছবি। কি আম্মাজি, শান্তা কি তোমার চেয়ে কম সুন্দরী? মিতু এবার লজ্জা না, রীতিমতো অপমানিত বোধ করল ফয়েজ আহমেদের কথায়। স্যার, আমি এত সুন্দর কাউকে সিনেমার পর্দা ছাড়া অন্য কোথাও দেখিনি। কত লম্বা উনি, আর কি সুন্দর ওনার হাসি। উনি এখন কোথায় স্যার? ওনাকে এখন আমার সামনাসামনি দেখতে ইচ্ছা করছে। মিতুর প্রশ্নটা শুনে কোথায় যেন হারিয়ে গেলেন ফয়েজ আহমেদ। তিনি যেন ঢাকা পড়লেন স্মৃতির কালো ছায়ায়। সেখান থেকে তিনি আর বের হতে পারলেন না সেই দিন। মিতুকে অনেকক্ষণ পর ফয়েজ আহমেদ বললেন, আজ তুমি যাও আম্মাজি, এখন আর কথা বলতে ইচ্ছা করছে না, কাল এসো। পরদিন মিতু আবার এলো ফয়েজ আহমেদের বাড়িতে। টেপ রেকর্ডারটা অন করে বসল ফয়েজ আহমেদের সামনে। তারপর কি হলো স্যার? তারপর ঘটনা অতি দ্রুত সামনের দিকে এগোতে থাকল। আমি আর শান্তা প্রতিদিন দেখা করা শুরু করলাম। আমাদের সম্পর্ক গভীর হতে লাগল। শান্তা তখনও গান করত। তার খুব ইচ্ছা ছিল রেডিও টেলিভিশনে গান করার, কিন্তু সে নিজের যোগ্যতায় সেখানে পৌঁছাতে পারছিল না। আমি একটা টেলিফোনেই শান্তার সমস্যার সমাধান করে দিলাম। নিয়মিত রেডিও টেলিভিশনে গান করতে লাগল। তবে স্টার বলতে যা বোঝায় সেটা শান্তা কোনোদিন হতে পারেনি। বছরখানেকের মধ্যেই আমরা বিয়ে করে ফেললাম। আমার জীবনের সবচেয়ে সুখের সময় শুরু হলো। সবাই বলে সময় নাকি স্রোতের গতিতে চলে। আমাদের সময় চলতে লাগলো
ঝড়ের গতিতে। শান্তার স্পর্শের উষ্ণতায় আমি টেরই পেতাম না কখন সূর্য উঠছে, কখন সূর্য ডুবছে। কেবল চাঁদের উপস্থিতি টের পেতাম আমরা। প্রতি চাঁদে আমরা দুজন জ্যোৎস্নায় ভেজতাম। ভাঙা চাঁদেও তখন পূর্ণিমা হতো আমাদের। রাতের বেলা আমি শান্তার কোলে মাথা রেখে শুয়ে থাকতাম ছাদের উপর। আমার মাথায় হাত বোলাতে বোলাতে গান করত শান্তা। আমি চাঁদের দিকে না তাকিয়ে শান্তার দিকে তাকিয়ে থাকতাম। শান্তার লম্বা চুল দিয়ে আমি আমার মুখ ঢাকতাম। সদ্য বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ পেতাম আমি ওর আর্দ্র চুলে। জানো আম্মাজি, অন্য সবার মধুচন্দ্রিমায় কতখানি মধু আর কতখানি চন্দ্র থাকে সে কথা আমি জানি না, তবে আমাদের মধুচন্দ্রিমায় এক চাঁদ মধু ছিল। কিন্তু আম্মাজি, আমরা তখনও জানতাম না নিয়তি কি জিনিস। জানতাম না দুঃখের সময় যেমন একদিন শেষ হয়, তেমনি সুখের সময়ও একদিন শেষ হয়। আমাদেরও সুখের সময়ের মধ্যেই আগামী দুঃখের সময় একটু একটু করে জমা হচ্ছিল। আমি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে যোগ দিলাম। ব্যবসাও করছিলাম পুরো গতিতে। চারদিক থেকে টাকা আসছিল আমার কাছে স্রোতের মতো করে। এদিকে শান্তা তখন চরম অস্থির একটা বাচ্চা নেবার জন্য। আমাদের বিয়ের আগের দিন থেকেই শান্তা বাচ্চা বাচ্চা শুরু করেছিল। বিয়ের পর আমাদের প্রথম শপিং শুরু হয়েছিল একটা বাচ্চার ছবি দিয়ে। আমিও কোনো সময় বাচ্চা নিতে না করিনি। দেখতে দেখতে প্রায় 7 বছর পার হয়ে গেল। আমাদের বিয়ে হয়েছে 7 বছর, অথচ আমাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। শান্তা তখন পাগল প্রায়। আমাদের বাচ্চা কেন হচ্ছে না? তার গলায় হাতে তখন প্রায় 1 ডজন তাবিজ বিভিন্ন পীর ফকিরের দরগার। আমাকে না জানিয়ে সে যেত পীরের দরগায়। বাচ্চার জন্য মানত করত শান্তা, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। শান্তার গর্ভে বাচ্চা আসছিল না। একদিন আমরা গেলাম ডাক্তারের কাছে। আমাদের বেশ কয়েকটি টেস্ট করাতে বললেন ডাক্তার। আমরা দুজনই টেস্টগুলো করলাম। 1 সপ্তাহ পর আমাদের টেস্টের রিপোর্ট নিয়ে আমি একা গেলাম ডাক্তারের কাছে। শান্তা যেতে পারেনি, কারণ সেই দিন ওর টিভিতে একটা প্রোগ্রাম ছিল। আমাদের জীবনের দুঃসময়ের অগ্ন্যুৎপাত সেই দিন থেকেই শুরু হলো। সময়ের উত্তপ্ত লাভায় ঢাকা পড়ল আমাদের জীবন। ডাক্তার অনেকক্ষণ ধরে আমার টেস্টের রিপোর্টগুলো দেখলেন। তার চেয়েও বেশি সময় ধরে কথা বললেন আমার সাথে। ডাক্তার সরাসরি এক ধাক্কায় আমাকে দুঃসংবাদটা দিতে চাচ্ছিলেন না। তিনি একটু একটু করে আমাকে দিচ্ছিলেন ভয়ঙ্কর এক দুঃসংবাদ। অবশেষে ডাক্তারের সব কথার সারাংশ দাঁড়ালো, আল্লাহর উপর ভরসা রাখেন ফয়েজ আহমেদ সাহেব। ডাক্তার আমাকে বললেন, আপনার বাবা হবার সম্ভাবনা 1%। তিনি আমাকে বললেন না, আপনার বাবা না হবার সম্ভাবনা 99%। আমি ডাক্তারের চেম্বার থেকে বের হলে সমস্ত পৃথিবী এক নতুন রূপে দেখা দিল আমার কাছে। পৃথিবীর সেই রূপ আমি আগে কোনোদিন দেখিনি। রাস্তায় হাজারো মানুষ, কেউ পায়ে হাঁটছে, কেউ রিকশায়, কেউ গাড়িতে। আমার কেবলই মনে হচ্ছে আমি ওদের দলের কেউ না, আমি এক ভিন্ন মানুষ। রাস্তার পাশের গাছগুলো আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসছে যেন তারা আগে থেকেই জানত আমি একজন অসম্পূর্ণ মানুষ। আমি পুরুষ না। আমার দাম্পত্য জীবনযাপন করার ক্ষমতা আছে, কিন্তু বাবা হবার ক্ষমতা নেই। 10 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটেই বাড়ি ফিরলাম। প্রতিটি রাস্তার সাথে লেগে আছে আমার আর শান্তার পায়ের শব্দ।
আমাদের সুখের সময়ে এদের সবার উপর দিয়েই আমরা হেঁটেছি হাত ধরাধরি করে। তীব্র এক প্রতিধ্বনিতে আমার কান বন্ধ হয়ে আসছিল। অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। আমি প্রকৃতির এক অসম্পূর্ণ সৃষ্টি। শান্তা যখন বাড়িতে ফিরল, তখন আমি তাকে কিছুই বলতে পারলাম না। ওকে যেতে বললাম সেই ডাক্তারের কাছে। দুঃসংবাদটা শান্তা ডাক্তারের কাছ থেকেই পেয়েছিল। ফয়েজ আহমেদ এ পর্যন্ত বলার পর অনেকক্ষণ ধরে চুপ করে আছেন। এক গ্লাস ড্রিঙ্কসও শেষ করেছেন এই সময়ের মধ্যে। তিনি যেন তার অতীতের এমন এক গুহায় আটকে আছেন, যেখান থেকে তিনি বের হতে পারছেন না কোনোভাবেই। মিতু ফয়েজ আহমেদকে তার অতীতের গুহা থেকে টেনে বের করল। বলল, তারপর কি হয়েছিল স্যার? ফয়েজ আহমেদ ভিন্ন এক দৃষ্টিতে তাকালেন মিতুর দিকে। বললেন, তুমি কোনোদিন কোনো আধুনিক গাড়ির সামনের গ্লাস ভেঙে যেতে দেখেছ আম্মাজি? না স্যার, কেন? ওই গ্লাসগুলোকে বলে ফাইবার গ্লাস। কাঁচের সাথে প্লাস্টিকের ফাইবার মেশানো থাকে বলে তুমি যদি বড় একটা ইটও মারো সেই গ্লাসের উপর, তবুও গ্লাসটা একেবারে ভাঙবে না। হাজার হাজার ফাটল তৈরি হবে গ্লাসে। গ্লাসটা কোনো মতে ঝুলে থাকবে গাড়ির সামনে। শান্তা ডাক্তারের কাছ থেকে সবকিছু শোনার পর আমাদের সম্পর্কটা ঠিক সেই ভাঙা ফাইবার গ্লাসের মতো হয়েছিল। সম্পর্কটা কোনো মতে ঝুলে থাকলো আমাদের দুইজনের মধ্যে। তবে তাতে তৈরি হলো অসংখ্য ফাটল। এত ফাটল যে সেই ফাটল মেরামতের অযোগ্য। এটা ছিল আমাদের দুঃসময়ের সবেমাত্র শুরু। দুঃসময়ের অন্ধকার টানেলের ভেতর দিয়ে আরো অনেক পথ তখনও হাঁটার বাকি ছিল আমাদের। কিছুদিনের মধ্যেই দেশে সরকারের পরিবর্তন হল। অনির্বাচিত এক সরকার এলো ক্ষমতায়। তারা সারা দেশে শুদ্ধি অভিযান শুরু করল। আমাদের দলের বড় বড় সব নেতারা ঘরছাড়া হলেন। আমাকেও বাড়ি ছাড়তে হলো। আমার নামে 17টা দুর্নীতির মামলা দিল সরকার। আমি তখন বাড়ি ছাড়া। পত্রিকায় আমার মামলার সংখ্যা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। এত কম মামলা আমার নামে! সরকার চাইলে আমার বিরুদ্ধে 117টা মামলা দিতে পারত। তাতেও আমার দুর্নীতি শেষ হতো না। শান্তাকে আমি কোনোদিন এসব দুর্নীতির কথা বলিনি। সেও আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেনি আমার ব্যবসার কথা, রাজনীতির কথা। অন্য সবার মতো সেও জানত রাজনীতিবিদরা একটু একটু দুর্নীতি করে। তবে আমরা যে দেশটাকে ভেতর থেকে দেউলিয়া করে দিচ্ছিলাম, সে কথা শান্তা জানত না। আমি বাড়ি ছাড়লেও আমার থাকার জায়গার কোনো অভাব ছিল না। আমার প্রতিটি পাপের ঘরেই একটা করে গোপন দরজা ছিল। সেই দরজা দিয়ে সহজেই হারিয়ে যাওয়া যেত অন্ধকারে। অন্ধকারেও আমার সুবিধার কোনো কমতি ছিল না। নির্বাসনেও আমি দিব্যি ছিলাম। আমি পাপ করেও পাপের শাস্তি পেলাম না, আর শান্তা পাপ না করেই পাপের শাস্তি পেল। সরকার আমার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স বাজেয়াপ্ত করল। শান্তাকে বেরিয়ে আসতে হলো আমাদের বাড়ি ছেড়ে। এর আগে শান্তা কোনোদিন চাকরি করার কথা ভাবেনি, নিজের পায়ে দাঁড়ানোর কথাও ভাবেনি। আমি ছিলাম তার পাশে। আমার পায়েই দাঁড়িয়েছিল শান্তা। তখন তাই শান্তাকে নিঃস্ব অবস্থায় রাস্তায় এসে দাঁড়াতে হয়েছিল। শান্তার থাকার জায়গা নেই, হাতে একটা কানা কড়িও নেই। সে কিছুদিনের জন্যে তার এক বান্ধবীর বাড়িতে গিয়ে উঠল, কিন্তু পুলিশ তাকে ছাড়ল না। প্রতিদিন ডিবি পুলিশ, সাধারণ পুলিশ, স্পেশাল টাস্কফোর্সের সবাই যায় তার কাছে, জানতে চায় আমি কোথায় আছি, আমার দুর্নীতির কথা সে কি জানে। ততদিনে শান্তা পত্রিকা পড়ে আমার সব দুর্নীতির কথা জানতে পেরেছিল। আমি শান্তার কাছ থেকে আরও একটা বিশেষণ পেলাম। আমার নামের আগে অসম্পূর্ণ, এর সাথে যুক্ত হল দুর্নীতিবাজ। আমাকে ঘৃণা করার জন্যে এক সাগর যৌক্তিক কারণ পেল শান্তা।
গল্পের এই পর্যায়ে আবারও একটা লম্বা পজ দিলেন ফয়েজ আহমেদ। এরপর মিতুর চোখের সামনে এক বীভৎস ঘটনা ঘটল। হঠাৎ ফয়েজ আহমেদ টেবিলের উপর থেকে একটা ধারালো ছুরি নিয়ে বাম হাতের কবজির উপর জোরে একটা পোজ দিলেন। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ফয়েজ আহমেদের হাত থেকে। মনে হয় তার হাতের একটা প্রধান শিরা কাটা পড়েছে ছুরির পোচে। মিতু চিৎকার করে উঠল রক্ত দেখে। কে আছেন? তাড়াতাড়ি আসেন! শুনছেন? কে আছেন? মিতু একটা কিছু খুঁজছে ফয়েজ আহমেদের কাটা জায়গাটা চেপে ধরতে। হাতের কাছে কিছু না পেয়ে মিতু সোফার একটা বালিশ চেপে ধরল ফয়েজ আহমেদের হাতের উপর। তিনি নির্বিকার কণ্ঠে হাসতে হাসতে মিতুকে বললেন, তুমি দূরে যাও আম্মাজি। ভালো রক্তের কোনো সংক্রামক শক্তি নেই, তবে দূষিত রক্ত বড়ই সংক্রামক। আমার শরীরের সব রক্তই দূষিত, তাকে তুমি ঝরতে দাও আম্মাজি, বাধা দিও না। মিতুর চিৎকার চেঁচামেচিতে ছুটে এসেছে ফয়েজ আহমেদের কাজের লোকেরা। তুলা, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক সব লাগানো হয়েছে তার হাতে, তবুও রক্ত বন্ধ হচ্ছে না। হুইলচেয়ারের উপর নেতিয়ে পড়েছেন ফয়েজ আহমেদ। মিতু ফয়েজ আহমেদের পাঞ্জাবির বোতাম খুলে খবরের কাগজ দিয়ে বাতাস করতে লাগল। ঘরে এসি চলছে ফুল স্পিডে, তবুও দরদর করে ঘামছেন ফয়েজ আহমেদ। মিতু আরও দুটো চুই গাছের পাতা দেখতে পেলেন ফয়েজ আহমেদের বুকের দুই পাশে। এই পাতা দুটো ঠিক তার পায়ে গজানো পাতাটার মতো। এখন ফয়েজ আহমেদের চোখ দুটোও বন্ধ, তিনি একদমই নড়াচড়া করছেন না। মিতু ফয়েজ আহমেদের সেক্রেটারিকে বলল অ্যাম্বুলেন্সে ফোন করতে। কিছুক্ষণ পরেই ফয়েজ আহমেদকে হাসপাতালে নেওয়া হলো। শুনছিলেন মুহম্মদ সাইফের উপন্যাস চন্দ্রালী, পড়ছিলাম এর 4র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।